সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ, সঙ্গে আছে আমি গোলাম মুর্তজা। স্টুডিওতে আমন্ত্রিত অতিথি দুজন, সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত আপনাদের দুজনকে। আমরা আলোচনায় বেশ কিছু বিষয় আছে, তবে বাংলাদেশের মতো সারা পৃথিবীর সংবাদ মাধ্যমের সংবাদ শিরোনাম ফ্রান্সে যে একটা নারকীয় হত্যাযোগ্য আক্রমণ ঘটে গেল, এর তো নানাবিধ দিক। বিশ্বে মুসলমানদের আবার নতুন করে আরেকটি সংকটে পড়া, এত প্রাণহানি, নতুন করে এক ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়া। মঞ্জুরুল ইসলাম, আমাদের অনেকেরই অভিজ্ঞতা, আপনার সরাসরিভাবে অভিজ্ঞতা আছে এই জিনিসগুলো বাইরে থেকে দেখার, যে কি কঠিন অবস্থা হয় একটি ঘটনার প্রেক্ষিতে। এই ঘটনাটির প্রেক্ষিতে আপনি কি মনে করছেন, এখানে যারা বাইরে আছেন, যাদের ধর্মীয় পরিচয়ে যারা মুসলিম, তাদের অবস্থাটা কি, কোন জায়গাতে দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে এটি সারা বিশ্বের জন্য যেমনটি আপনি বলেছেন, এটি কেবল শোকের ভয়াবহ ঘটনা না, এটি একটি, আমি মনে করি বিশ্ব রাজনীতির একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে এই ঘটনা। আমি তিনটি ভাগ যদি দেখি, একটি হচ্ছে যে বাংলাদেশের আমরা যারা নাগরিক, এখানে যারা বসবাস করছেন, যারা আমাদের জানেন অভিবাসী, আমাদের হবার আকাঙ্ক্ষা বাংলাদেশের একটি বড় অংশের মানুষের মধ্যে, আমাদের রেমিটেন্সের একটি প্রধান উৎস হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান। সেই ক্ষেত্রে কিন্তু ইউরোপ সহ, ইউরোপ, আমেরিকা, এমনকি মধ্য এশিয়ার দেশগুলোতেও অনেকে বাংলাদেশের বাইরে সর্বত্রই যাচ্ছে বাংলাদেশের মানুষ। এই রকম জায়গাটার মধ্যে বিশেষ করে ইউরোপ, আমেরিকা একটি বড় প্রতিবন্ধকতার তৈরি করবে এই ঘটনা। এখানে একটু বলে রাখি যে আমাদের প্রযোজক জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগের সংবাদ, প্যারিসে আবারও বোমা হামলা, এটার সংবাদ মাত্র আসছে। আমরা হয়তো অনুষ্ঠান চলাকালীন হয়তো আমরা আরো কিছু জানতে পারবো। জি বলেন। আমি এই অনুষ্ঠান শুরুর আগে আপনার সাথে বসেই বলছিলাম, আমি গত দুদিন ধরেই আমার মধ্যে মনে হচ্ছিল যে যেই ঘটনাটি ঘটলো সেখানে কিন্তু দেখেন এরা এক না, একাধিক জায়গা থেকে একেবারে সমান তালে হামলা, এবং যেটা জঙ্গিদের এক ধরনের ধরনটা এরকম। আমাদের এখানে আমরা ছোট করে হলো 63টি জেলায় 500টি স্থানে যেভাবে আমরা বোমা হামলার ঘটনা দেখেছিলাম, যদিও হতাহতের ঘটনা অনেক কম ছিল, অনেক ছোট, কিন্তু বলতেছি নেচারটা প্রায় একই রকম। সেখানে দেখেন, যেখানে নাকি ফ্রান্সের মতো একটি ইউরোপের শক্তিশালী দেশ, যেখানে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা এবং তাদের নিরাপত্তা বাহিনী সম্পর্কে বিশ্বব্যাপী এক ধরনের সুনামও আছে, সে জায়গায় প্রেসিডেন্ট যেখানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী খেলা দেখছিলেন একই জায়গায়, তারপর কনসার্ট হচ্ছিল, সেখানেও কিন্তু মোটামুটি নিরাপত্তা চেকের মাধ্যমে যাচ্ছিল। যেই আপনার সরাসরি প্রশ্নের জবাব আসি, একটি হচ্ছে বাইরে যারা ছিল সেখানে দেখেন ফ্রান্সে কিন্তু একটি মুসলিম অধ্যুষিত দেশ, ইউরোপের মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বাস করে। এর ঐতিহাসিক কারণ আমি করতে চাই না, সুদান এবং অন্য জায়গায়। সেখানে যেটা হচ্ছে, মাত্র কিছুদিন আগে ওরা একটা জরিপ করেছিল, 1 মাস আগে, সেখানে 18 থেকে 24 বছর বয়স্ক যে মুসলমান তরুণরা, তাদের 1/3 আইএস এর ব্যাপারে তারা সহানুভূতিশীল, দুর্বল। ফলে এই যে একটা ব্যাপার, অর্থাৎ আগে একটা ধারণা করা হতো, আমাদের দেশে যেমন ধারণা করা হয় কেবল মাদ্রাসা থেকে জঙ্গিবাদের বা মৌলবাদের উত্থান, ওখানে পশ্চিমা বিশ্বে একটা ধারণা ছিল যে বাইরে থেকেই গিয়ে কেবল জঙ্গি তৎপরতার সাথে তা না। তার মানে ওই দেশে, ইউরোপে বা আমেরিকায়, সেখানে জন্মগ্রহণকারী বংশোদ্ভূত নাগরিকরাও কিন্তু, যারা নাকি হয়তো দুঃখজনকভাবে ইসলাম ধর্মে বিশ্বাস করে, মৌলবাদে বিশ্বাস করে, তারা এই হামলার সাথে জড়িত, এরকম একটি আশঙ্কার কথা। আমি শেষ অংশে এইটুকু বলবো যে এখানে কেবলমাত্র এই যে একটা অভিবাসীদের একটা ফ্লো যাচ্ছিল, কিন্তু শরণার্থীদের একটা ফ্লো, সেখানে কিন্তু বিশ্ব চাপের মুখে কিন্তু ইউরোপের প্রায় প্রতিটি দেশই এক ধরনের অ্যাকোমোডেট করছিল, কিন্তু সে জায়গায় তাদের তো পুরোপুরি একেবারে বাধাগ্রস্ত হবে। আপনি জানেন যে প্যারিসের পুরো সীমান্ত ফ্রান্সের সিলগালা করে দেওয়া হয়েছে, এবং যেই একজনের পাসপোর্ট পাওয়া গেছে, এই পর্যন্ত 3 জনের সম্পর্কে বলা হচ্ছে যে তারা শরণার্থীদের সাথেই যাচ্ছিলেন। তার মানে শরণার্থীদের ভাগ্য একেবারে বন্ধ। সারা ইউরোপ এবং আমেরিকার অভিজ্ঞতা থেকে আমি বলছি, সেখানে যখনই এই ধরনের একটি হামলা হয়, সেখানকার মুসলিম নাগরিকদের, একেবারে সেখানে বর্ন ব্রট আপ যে মুসলিমরা, তাদেরকে প্রতিনিয়ত নতুন চাপের মধ্যে পড়তে হয়। আপনারও বিদেশে যাবার, বিদেশ বলতে আমি আমেরিকার কথা বলছি, অভিজ্ঞতা আছে। আমাদের মুসলিম যে কোনো দেশ থেকে যে কোনো মানুষ যাওয়ার, এয়ারপোর্টে তাদেরকে অতিরিক্ত যে নিরাপত্তা প্রহরীর সম্মুখীন হতে হয়, সে জায়গায় আগে ছিল কেবলমাত্র বাইরে থেকে যাওয়া, এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে অথবা ইউরোপে বাস করে
নাগরিক তাদেরকেও কিন্তু চরমভাবে এই সহিংসতা না, এই ধরনের নিরাপত্তা, আর শেষ বলবো কেবল নিরাপত্তা না, তাদের জীবন জীবিকার ক্ষেত্রে একটি বড় সংকট হিসেবে দাঁড়াবে। আপনার কাছ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাটি জানতে চাই, এই যে ইউরোপে বসবাস করা, ইউরোপের ওই আবহাওয়ায় বড় হয়ে ওঠা, ওই সুযোগ সুবিধা, ওই শিক্ষায় বড় হয়ে ওঠা যে প্রজন্ম, তারা কি করে এই আইএসএ যোগ দিতে যায়? শুধুমাত্র ফ্রান্সের কথাই বলা হচ্ছে, প্রায় ১৫০০ ফ্রান্সের তরুণ তরুণীরাই প্রায় ১৫০০ যোগ দিয়েছে আইএসএ। এটার কারণটা কি? আপনার কাছে কি কোনো ব্যাখ্যা আছে? আমার কাছে মনে হয় যে 9/11-এর পরে সমস্ত বিশ্বে কিন্তু মুসলমানদের এক ধরনের রিপ্রেশন অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যেমন 9/11-এর পরে যেটা হয়েছে, এর আগে আমরা যারা আমেরিকা গেছি বা বিলেতে পড়তে গেছি, আমাদেরকে কিন্তু আর 10টা দেশের সিটিজেনকে যেভাবে তারা ট্রিট করেছে, এয়ারপোর্ট বলেন, ইমিগ্রেশন বলেন, ভিসা দেওয়ার ক্ষেত্রে বলেন, আমাদেরকেও কিন্তু একইভাবে ট্রিট করা হয়েছে। কিন্তু টুইন টাওয়ার হামলার পরে যেটা হয়েছে, যে দেখা গেছে ওরা এয়ারপোর্ট ক্রসিং এর সময় বলে র্যান্ডম সিলেকশন। তো সেই র্যান্ডম সিলেকশনে আপনি দেখবেন হয় খান পড়ে, না হলে ইসলাম পড়ে, না হলে আহমেদ পড়ে, না হলে এই ফারহানা পড়ে। অর্থাৎ মুসলিম নাম যদি থাকে সাথে, আপনাকে একটু অন্যরকম চোখে দেখা হয়, দেখা যায়, মানে এটা দৃশ্যমানভাবে। এবং ভিসা দেওয়ার সময় কিন্তু এক ধরনের আপনি নিজেকে সেকেন্ড ক্লাস সিটিজেন এর মতো এক ধরনের অনুভূতি আপনার হবে। তবে ইমিগ্রেশন পার হবার সময়ও এটি অনুভব করা যায়। হিউমিলিয়েটিং, এটা মানে বলে বোঝানো যাবে না যে আপনাকে আমি চেক করব কেন, কারণ কিছু নাই, আপনি র্যান্ডম সিলেকশনে আপনি এসেছেন এবং আপনি আর ওখানে কোনো প্রশ্ন করতে পারবেন না। আপনাকে একটা আলাদা রুমে নিয়ে যাওয়া হবে এবং যে ধরনের মানসিক টর্চার আপনাকে করা হবে, সেটা আসলে যে ভেতর দিয়ে যায়, এগুলোর একটি প্রভাব পড়ছে। এটা হচ্ছে একটা দিক। এখন মুসলিমরা যেই দেশেই আছেন এবং পশ্চিমা বিশ্বে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, এখন ইউরোপের দেশগুলো দেখছেন, ফ্রান্সেও দেখছেন, মুসলমানদের মধ্যে এক ধরনের যেটাকে আমি বলবো যে রিপ্রেশন থেকে যেটা হয়, অপারেশন থেকে যেটা হয়, যে আমরা একটা ভিন্ন শ্রেণী, যদিও আমরা এখানেই বড় হয়েছি, এখানেই জন্মেছি, হয়তো আমাদের বাবা মা আগের জেনারেশন এসছে এই দেশটাতে, কিন্তু ঠিক এখনো যে মিশে যাওয়া যেটাকে বলে, ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে একেবারে মিশে দেওয়া যেটাকে বলে, সেটা হয়নি। যেমন আমাদের বা আপনাদের পরিবারে যারা হয়তো 2 জেনারেশন আগে গিয়ে সেটেল করেছে, দেখা যাচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো বা অভিবাসী হিসেবে একটা পর্যায় পর্যন্ত তাদেরকে প্রমোশন দেওয়া হয়। এটা আমি আমার নিজের পরিবারের অভিজ্ঞতা থেকেই বলছি, যে হয়তো দেখা যাচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেন বা আদার কোয়ালিফিকেশন বলেন সেম, কিন্তু একজন হোয়াইট ব্রিটিশ যে সুবিধাটা পাবে, একজন ব্রাউন এশিয়ান হয়তো সেকেন্ড জেনারেশন, সে ওই সুবিধাটা পাচ্ছে না। সো আস্তে আস্তে মনের মধ্যে যে ক্ষোভ, আস্তে আস্তে যে দানা বাঁধা, এবং তারপরে তো আপনার 9/11-এর পরের পট পরিবর্তন আছে এবং সিরিয়ার ঘটনা আছে, এবং জঙ্গিদের নেটওয়ার্ক যে অনেক স্ট্রং এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে তারা শক্ত ঘাঁটি গেড়ে বসেছে, এটা তো এখন আর সন্দেহের অবকাশ নাই। আপনি যেটা বলছেন যে জঙ্গিদের নেটওয়ার্ক অত্যন্ত স্ট্রং, জঙ্গি বলতে আমরা যাদেরকে দেখি বা যাদেরকে বুঝি, দীর্ঘ বছর ধরে দেখে আসছি, তালেবান দেখছি, আল কায়েদা দেখছি, এখন আইএস দেখছি, এগুলোর যে জন্মের ইতিহাস যেটা জানা যায়, সেই জায়গাটি নিয়েও তো একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, যে এরা কারা, কিভাবে জন্ম, এদের অস্ত্র কোথা থেকে আসে। যেমন আইএস এর হাতে, আইএস যে গাড়িগুলো চালায়, শত শত একই ব্র্যান্ডের টয়োটা ব্র্যান্ড নিউ গাড়ি, এই গাড়িগুলো কিভাবে ওই মরুভূমিতে চলে যায়, এগুলো নিয়ে তো একটা বড় প্রশ্ন। এবং সবচেয়ে বড় কথা, আমি খুব অবাক হই যে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, তাদের নিজস্ব ইমেইল আছে, তাদের নিজস্ব টেলিফোন নাম্বার আছে। ইভেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে যেখানে আইএস আছে কি নাই সেটা নিয়েও একটা বিরাট প্রশ্ন আছে। সেখানে হয়তো ছোট ছোট কিছু জঙ্গি সংগঠন, 11টি জঙ্গি সংগঠন আছে নিষিদ্ধ, তারাও যেভাবে থ্রেট দেয় একদম ওপেনলি, অর্থাৎ তাদের মধ্যে ডেসপারেশন কাজ করে এক ধরনের। তারা ডেসপারেট, কিন্তু যাদের এগুলো প্রতিরোধ করার কথা বা যারা বলে যে আমরা এগুলোকে দমন করব, সেই জায়গার অবস্থাটা কি? সেই জায়গার অবস্থাটা খুব শক্ত নয় বলে তো নেটওয়ার্ক এত দূর পর্যন্ত বিস্তৃত হতে পেরেছে, এবং পৃষ্ঠপোষকতা পায় বলে। দেখেন, সোভিয়েত ইউনিয়ন পতনের পরে যে আমেরিকার কথা বলতেই হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চলেই আসে আইএস এর কথা বলতে গেলে, সেখানে তারা যে কোটি কোটি ডলার দিয়ে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় করছে সমরাষ্ট্রের পেছনে, তো সেটার তো একটা জাস্টিফিকেশন থাকতে হবে। সেই জাস্টিফিকেশন থাকবার জন্যই যখন ইরাকের তেলটা তাদের দরকার হয়, তখন তাদের একটা আইএস, এবং এটা আজকে বারাক ওবামা নিজেই বলেছেন, এটা বুশকে দায়ী করেছেন, এটা এখন আসলে হাইড এন্ড সিকেরও আর কিছু নাই। তো সুতরাং
এইখানে সবারই কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। আজকে যারা ভুক্তভোগী তারা একসময় এখান থেকে লাভবান হবার চেষ্টা করেছিলেন বলেই সে অল্প লাভের বিনিময়ে আজকে হয়তো অনেক বড় ক্ষতি, অনেক বড় দাম তাদেরকে চুকাতে হচ্ছে। এবং এটা কিন্তু আমি বলি, আমার মনে হয় না যে এটা খুব সহজে আপনি নির্মূল করতে পারবেন। একজন, দুজন, পাঁচজন, 10 জনকে আপনি ধরলেন এবং মনে করলেন যে ধীরে ধীরে বোধহয় এটাকে এলিমিনেট করে ফেলা যাবে, বিষয়টা অত সহজ না। আপনি দেখেন এই যে ফ্রান্সের যে ঘটনাটা ঘটলো, সেখানে যে ফুটবল ম্যাচ হচ্ছিল ফ্রান্স এবং জার্মানি, সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, অর্থাৎ সেখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার ছিল। এটা বলবার আর কোনো অপেক্ষা অত্যন্ত জোরদার ছিল এবং পুরো ফ্রান্সের সেনাবাহিনী থেকে শুরু করে সবাই এখন প্যারিসের রাস্তায়, সেই জায়গাটিতে এখন গুলি বিনিময় হচ্ছে, আবারও বোমা বিস্ফোরণ আবারও হয়েছে। এবং থিয়েটারে যেটা হয়েছে সেখানে আপনি দেখেন 7 জন এবং তর্কমতে 8 জন, কোথাও আসছে 8 জন, কোথাও 7 জন, তাদের 7 জনের গায়ে কিন্তু সুইসাইডাল বম্ব ছিল। অর্থাৎ তারা ডেসপারেট, জীবন চলে গেলে যাক। এবং এই কথাও নাকি কেউ কেউ বলছিল যে আমরা তো সবাই মরেই যাব, সুতরাং সবাইকে মেরে যাব। আমি আবার আসবো আপনার কাছে। এই যে এইটার তো একটি দিক আছে ইসলাম, আপনার কাছে কি মনে হয় এই যে আইএস বা এই যে জঙ্গিদের যে উত্থান বা বেড়ে ওঠা, এদের সোভিয়েত ইউনিয়ন এসে তাদেরকে বোমা মারছে, মার্কিন যুক্তরাষ্ট্র জোট করে এসে বোমা মারছে, কিন্তু তাদের শক্তির কোনো কমতি হয় না, তাদের অর্থের কোনো ঘাটতি হয় না কখনো। ইরানের উপরে যখন নিষেধাজ্ঞা আরোপ করা হয় তখন ইরান তেল রপ্তানি করতে পারে না, কিন্তু আইএস এর তেল রপ্তানি করতে কোনোদিন কোনো সমস্যা হয়েছে এটি কোথাও জানা যায় না। আইএস এই অর্থটাই বা পায় কিভাবে? তেল বিক্রি করে কি নগদ টাকা পায়? কিভাবে চলে এটা? মানে এটার পেছনে একটি রাজনীতি আছে, যেটা আপনি বলার চেষ্টা করেছেন। এখানে আমরা বিস্তারিত আলোচনা করে মানে খুব যে কারো পক্ষে কোনো সুবিধা হবে সেটা না, কিন্তু আমাদের নাগরিকদের বুঝবার জন্য এবং আমরা এখানে যারা নাগরিক আছে তাদের মধ্যেও কিন্তু আমরা অনেক সময় প্রভাবিত হই, সেই জায়গাটা আমি বলতে চাচ্ছি। ফলে আপা যেটি বলেছেন এই জায়গাটা আমি একমত যে এই আল কায়দা বলেন, আল কায়দার যিনি নেতা ছিলেন ওসামা বিন লাদেন, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক। তারপরে তারা কোথায় শুরু করলেন, কিভাবে গেলেন, মোটামুটি ভাবে জানা, সকলেই জানে। আমার যেটা বলবার যে আজকে যেটা বললেন যে আইএস এর কেন মানে তাদের রসদের সংকট হয় না, এখানে কিন্তু আইএস নিয়ে রাজনীতি দুটি পরাশক্তি করছে এই মুহূর্তে। কিন্তু দুঃখজনক হলো যে আমরা যারা, আমি ব্যক্তিগতভাবে মুসলমান ধর্মে বিশ্বাস করি, আমাদের মুসলমানরা কিন্তু ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছেন, এইটা আমরা বুঝতে পারছি না। দুই দিকেই ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহৃত হয়ে যেটা হচ্ছে দেখেন আজকে মধ্যপ্রাচ্যের প্রতিটি মুসলিম দেশের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং কয়েকটি সভ্যতার, আমাদের ঐতিহ্যের সভ্য মুসলিম দেশের সভ্যতার ধ্বংসপ্রায়। আমি ইরাকের কথা বলছি, আপনি সিরিয়ার কথা দেখেন। আজকে দেখেন সভ্যতা কেবলমাত্র মুসলিম দেশে না, সভ্যতার এটি বড় প্রতীক ছিল কিন্তু ফ্রান্সও। হামলাটা কোথায় আজকে দেখেন। ফলে এখানে কি কেবল মুসলিম জঙ্গিরা হামলা করছে, এর পেছনে অন্য কোনো কিছু আছে কিনা এটা হয়তো একসময় ইতিহাস বিচার করবে। কিন্তু আজকে যে জিনিসটা আমাদের বলবার যে এই যে আইএস যেখান থেকে শুরু করে আজকে সিরিয়াতে দেখেন দুপক্ষ, আজকেরই খবর হচ্ছে পুতিন এবং ওবামা সমঝোতা হয়েছে, তারা বৈঠকে বসে এর সমাধান করবেন। সেখানে সমাধান হলে এখন আবার প্যারিসে কেন হামলা হচ্ছে? তার মানে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি পোপ ফ্রান্সিস বলছিলেন দুদিন আগে যে এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটি দামামার মতো শোনা যায়, অনেকেই এই বিশ্লেষণে বলছেন। আমি মনে করি যে আমাদের মুসলিম বিশ্বের এখন সময় এসছে ওআইসির যারা আছেন তাদের একত্রিত হবার, তাদের সম্মিলিতভাবে বুঝবার যে আমরা কার পক্ষ হয়ে কাজ করছি, কার বিরুদ্ধে কাজ করছি এই জায়গাটায়। আর আমি একটু সিএনএন সরাসরি প্যারিস থেকে দেখাচ্ছে যে শিরোনামে আছে এদের ব্রেকিং নিউজ, ঠিক এই মুহূর্তে প্যারিসে কি ঘটছে সেটি বলছে। তার মানে এটা কিন্তু দুটা ব্যাপার। একটা হচ্ছে যারা হামলাকারী, যেটা বিশ্লেষণে আমাদের এখানে কথা আসছে যে তারা যখন ডেসপারেট থাকে, এই জঙ্গিদের কিন্তু এটাই মূল চেতনার উৎস যে আমি যখন নিজেকে, ওই যে বাঁচলে গাজী মরলে শহীদ, আমি যখন শহীদই হব আমার বেহেশত নিশ্চিত আছে, সেই ক্ষেত্রে যদি আমি বেশি লোককে হত্যা করে মরতে পারি তার মানে হয়তো বেহেশত আরো ভালো জায়গা হবে। আপনি দেখেন কি বিভৎস অবস্থা এই জায়গায়। তারা কিন্তু কোন জায়গায়, মানে এই নিরাপত্তাকে তারা চ্যালেঞ্জ করে এমন জায়গা, অর্থাৎ পশ্চিমা বিশ্ব, আপনি যেটা বললেন
যে যারা নিরাপত্তা দেবার কথা, আমাদের দেশেও এই প্রসঙ্গ আসে, সরকার কতটা করছে, আন্তর্জাতিক বিশ্ব কতটা করছে, এই প্রসঙ্গে আমি পরে আসব। যে আমাদেরকে যে পশ্চিমা বিশ্ব নসিহত দিচ্ছিলেন তোমরা সতর্ক থাকো, তোমাদের এখানে হামলা হতে পারে, তাদেরকে বরং আমরা আহ্বান জানাবো কিনা যে বাংলাদেশ অপেক্ষাকৃত নিরাপদ জায়গা। তারা তাদের সর্বোচ্চ শক্তি, ফ্রান্স কিন্তু তার সর্বোচ্চ শক্তি দিয়েই চেষ্টা করছে নিরাপত্তা। এবং আপনি জানেন ইউনেস্কোর সম্মেলন হবার কথা, মাননীয় প্রধানমন্ত্রী সেই সফরটি বাতিল করেছেন। তার মানে হচ্ছে আমি এই জায়গায় বলবো যে নিরাপত্তার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যতই বেষ্টনী করুক না কেন, ওই যে একটা চেতনার মধ্যে, একটা ধর্মীয় অনুভূতির মধ্যে, একটা সভ্যতাকে ধ্বংস করার প্রচেষ্টা যদি শুরু করে, সেখানে কিন্তু তার প্রতি সহানুভূতিশীল যে মানুষগুলো, তাদের যে ইমেজ, তাদের যে মানবিক অনুভূতি, সেটাকে কিন্তু বন্ধ করা যায় না। এই যে বন্ধ করা যায় না যেটা বলছি, ফ্রান্স তার সর্বশক্তি দিয়ে রাজধানীকে বিপদমুক্ত করতে পারছে না, সেটি এই মুহূর্তেও বোঝা যাচ্ছে। তো এখন যদি ওই যে বানাব জঙ্গি তৈরি করব, তাকে দিয়ে আমি আমার মতো করে ব্যবহার করব, একসময় সে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, বিষয়টি কি সেরকম হয়ে যাচ্ছে? একদম ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা, একদমই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা, নিজেদের স্বার্থে তৈরি করা, এক সময় সেটাকে আউট অফ কন্ট্রোলে চলে যাওয়া এবং পরে সেটা নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ানো। আজকে কিন্তু তাই হয়েছে। এখন যেটা মঞ্জু ভাই বলছিলেন, আমি একমত যে মুসলমানদেরকে ঠিক করতে হবে, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদেরকেই ঠিক করতে হবে যে তারা এই পশ্চিমাদের ক্রীড়ানক হবে। কিন্তু মুসলমানরা এত বিভক্ত, দ্বিধাবিভক্ত মুসলমানরা, রাজতন্ত্র শাসিত মুসলমানরা কি করে এক হবে? এখন দেখুন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সৌদি আরবকে দিয়ে ইয়েমেনে বোমা মারানো হচ্ছে, তাহলে পরিস্থিতি মুসলমানরা ঠিক হবে কি করে? এখন নিজেদের স্বার্থে নিজেদের অস্তিত্ব রক্ষা যদি করতে চায় তাহলে একত্রিত হতে হবে, এটার আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। কারণ কোনো সম্ভাবনা কি আপনি দেখছেন? এটা হতে হবে। দেখুন আজকে বা কালকে মধ্যে সমাধান হবে সেটা আমি কখনোই বলছি না। যেমন আজকে একদিনে কিন্তু আইএস এই শক্তি সংগ্রহ করে নাই, আল কায়দা একদিনে জন্ম হয় নাই। তারা যেমন ধীরে 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 বেড়ে উঠেছে, তাদের নিঃশেষটাও কিন্তু ধীরে 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 ধীরেই হবে। এটাই স্বাভাবিক। যে জিনিসটা তৈরি হতে অনেক সময় লাগে, সেই জায়গাটিতে নিঃশেষটা হচ্ছে কিনা বা হবে কিনা সেটা সময়ের সাথে নিশ্চয়ই হবে। কারণ এ ধরনের ভয়ঙ্কর অবস্থা যেটা আমরা একটু আগেই দেখছিলাম, এবং দেখেন এটা একটা উইকেন্ড ছিল, এবং আপনারা জানেন যে ইউরোপের উইকেন্ড হচ্ছে খুব আনন্দের, আমাদের ঈদের আনন্দ ওদের উইকেন্ডে হয়ে যায় এবং প্রচুর মানুষ রাস্তায় থাকে ওই সময়, ক্লাবে, এই মুহূর্তে বিবিসি যে ছবিটি দেখাচ্ছে সেটা আজকের একটু আগের যে অ্যাটাকটা হয়েছে সেটা এক্স্যাক্টলি। এখানে ওরা এসেছিল কিন্তু মূলত যে গতকালের যে অ্যাটাক ছিল সেটার ব্যাপারে তাদের এক ধরনের যারা নিহত তাদের প্রতি শ্রদ্ধা জুড়েই এই সহানুভূতিটা জানানো হচ্ছে, সেখানেই আক্রমণটা এবং আবার যখন দ্বিতীয়বার আক্রমণটা হচ্ছে সেটা কিন্তু তাদের শক্তিমত্তাকে ইন্ডিকেট করে, তাদের ডেসপারেশনকে ইন্ডিকেট করে, এবং তারা যে কতখানি শক্তিশালী হয়ে উঠেছে, এই ধীরে 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 কতখানি শক্তিশালী এবং কতখানি ডেসপারেট তারা, যে তারা জানে এখন জিরো টলারেন্সে আছে বা নো স্পেসে আছে এইরকম একটা অবস্থা। এই যে সেকেন্ড আক্রমণ, সুতরাং এটা কিন্তু খুব থ্রেটেনিং। আমরা যেই বিষয়টা নিয়ে যে আমাদের একটা ভয়ঙ্কর বিষয়, যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ক্রমান্বয়ে আমরা আরো গভীর থেকে গভীর সংকটের দিকে এগোচ্ছি। এটা কেবল বাংলাদেশ না, আমি মনে করি বিশ্ব নাগরিকদের এইটা এখন ভাববার বিষয় না, কাজ করবার বিষয়। আমরা এই সংকটের সমাধান চাই। আপনি যেটা শুরুতে প্রশ্ন করেছিলেন, কেন মুসলমানরা, বিশেষ করে এই আইএস এর যারা সদস্য, তারা এত ডেসপারেট, বা আল কায়দার সদস্য, বা বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম সহ এই ধরনের এই যে বিভিন্নমুখী যে ইসলামের নামে যে জঙ্গি সংগঠনগুলো, বিশেষ করে আন্তর্জাতিক বিশ্বে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে আফগানিস্তানের অংশটা বাদ দিলেও ইরাকে যেভাবে WMDর নামে এক ধরনের ভুয়া তথ্যের ভিত্তিতে যেভাবে ইরাককে ধ্বংস করে দিল, এরপরে কিন্তু মার্কিন নাগরিকদের মধ্যেও কিন্তু এক ধরনের অনুশোচনা ছিল। সেই ক্ষেত্রে জর্জ বুশের কথা, সিনিয়র বুশ এবং জুনিয়র বুশ দুজনকে দায়ী করা হয়, সেই কুয়েতের কথা আমরা জানি। ফলে আমি মনে করি যে সেই জায়গায়, এবং সর্বশেষ প্যারিসের অবস্থা কি, হিজাব নিষিদ্ধ করা হলো, এই যে মুসলমানদের উত্তেজিত করা হলো, এই জায়গায় হচ্ছে হযরত মুহাম্মদকে নিয়ে কার্টুন বা এই ঘটনাটি এক ধরনের উত্তেজিত করা। আমার কথা হচ্ছে যে যেটা আমরা সেকুলারিজমের মূল কথা কি, ওরা কিন্তু সেকুলারিজমে বিশ্বাস করে ফ্রান্সের গভর্নমেন্ট। মূল কথা হচ্ছে যে আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমারটা করব। আপনি ধর্ম না পালন করলে আরেকজনের ধর্মে আঘাত দেবেন না।
এই সেন্টিমেন্টকে নিয়ে কিন্তু এখন বিশ্বে নতুন করে ভাববার সময় এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য বিশ্ব যেটা মনে করছে, আপনি যেটা প্রশ্ন করেছিলেন আগে, তাতে কি তাদের অনুশোচনা করে তাদের পথ বদলাবে? আমি কিন্তু পুরোপুরি এমনটা মনে করি না। মিস্টার রুমিন ফারহানা, এই যে বাংলাদেশে এই ধরনের কিছু বিষয় নিয়ে তো আমরা নিজেরা শঙ্কিত, আমাদের এখানে ছোটখাটো কিছু ঘটনা ঘটছে, আমরা শঙ্কিত, বিদেশিরা আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলছে। আমাদের এখানে আবার একটা ধারণা বা একটা টেন্ডেন্সি যেটি আছে যে এটি তো ফ্রান্সেও ঘটছে, এটি তো অমুক জায়গাতেও ঘটে। আমরা এখন কি এই কেন্দ্রিক আলোচনার মধ্যে থাকব, নাকি সত্যি সত্যি আমাদের নিজেদের কিছু করার আছে এবং আমরা ঠিক কতটা ঝুঁকির মধ্যে আসলে আছি? আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাইবো। আমি মনে করি পৃথিবীর এখন আর কোনো দেশই যে ঝুঁকি মুক্ত তেমনটি নয়। ঝুঁকির মাত্রাটা ভ্যারি করতে পারে, কোনো দেশের ঝুঁকি হয়তো উচ্চ মাত্রার, কোনো দেশের ঝুঁকি হয়তো ততটা নয়, তবে ঝুঁকির বাইরে আছে কোনো দেশ তেমনটি আমি মনে করি না। দেখুন, ফ্রান্সের আইনে আছে আপনি কোনো ব্যক্তিকে তার ধর্ম বিশ্বাসকে জিজ্ঞেস করতে পারবেন না। আবার একই সাথে ফ্রান্সে এটাও আছে যে আপনি হেজাব করতে পারবেন না। তো আমি কি পোশাক পরবো, সেই স্বাধীনতাটা সম্ভবত ব্যক্তি স্বাধীনতা, এবং এটি আমারই স্বাধীনতা। আমি যদি ফ্রান্সে জিন্স এবং টি শার্ট পরে বেরোতে পারি, নিশ্চয়ই আমি ফ্রান্সে হিজাব পরেও বেরোতে পারি। সুতরাং এই যে খুব সূক্ষ্মভাবে কিন্তু এক ধরনের এক্সট্রিমিজম কাজ করে, এক ধরনের স্ববিরোধী আচরণ। স্ববিরোধী আচরণ। আমি একই সাথে ব্যক্তি স্বাধীনতার কথা বলছি, আবার একই সাথে আমি নির্ণয় করে দিচ্ছি সে কি পড়তে পারে এবং কি পড়তে পারে না। যতক্ষণ পর্যন্ত এটি সমাজের জন্য ক্ষতিকর নয়, ততক্ষণ পর্যন্ত আপনি তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারেন না। এবং আমাদের দেশে দেখুন, একটার পর একটা ব্লগার হত্যা হয়েছে। প্রথম দিকে কিন্তু আমরা একটি কথা বারবারই ভুলে যাচ্ছিলাম যে আমাদের সংবিধানে কিন্তু পরিষ্কার বলা আছে যে মত প্রকাশের স্বাধীনতা ঠিক ততটুকুই যতটুকু বললে তা অন্যের অনুভূতিকে আঘাত না করে। এখন এই পোরশনটা, এই যে পরবর্তী যে লাইনটা, যে ততটুকুই যতটুকু না অন্যের অনুভূতিকে আঘাত করে, এটা কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম প্রথম দিকে, এবং ভুলে গিয়েছিলাম বলে কিন্তু একটার পর একটা হত্যার মধ্যে দিয়ে আমাদের তার দাম চুকাতে হয়েছে। এখন যদি আমাকে আপনি প্রশ্ন করেন যে তাহলে কি আপনি এই চাপাতির কোপকে সমর্থন করছেন, কখনো নয়। আদর্শের জবাব আদর্শ দিয়ে দিতে হবে, লেখনির জবাব লেখনি দিয়েই দিতে হবে। কিন্তু সেটা হয়তো আপনি বা আমি বুঝতে পারছি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসা পড়া বা গ্রামে থাকা যেই ছেলেটি যার কাছে ধর্মটাই সব, তার কিন্তু আর কিছু নাই। আপনার কিন্তু এখন কি আমরা শুধুমাত্র সেই জায়গাটিতে আছি? সেই আমরা তো জায়গাটিতে এখন নাই, সেই জায়গাটিতে নাই মুর্তজা ভাই। কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে কেন এই ধরনের জঙ্গি বিস্তারটা হচ্ছে। যে আমরা আবার একটু সংযুক্ত হয়েছিলাম। দীপ, আপনি কি আমাদের কথা শুনছেন এখন? হ্যাঁ জি মুর্তজা ভাই, আপনাকে আমি শুনতে জি, পাচ্ছি। আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে সেই জায়গাতে যে ফরাসিরা সমবেত হয়েছিল নিহতদের প্রতি এক ধরনের সহানুভূতি বা শ্রদ্ধা জানাতে, এই বিষয়গুলো আমরা জানি। আপনার কাছে সর্বশেষ আক্রমণের, বোমা বিস্ফোরণের বা গোলাগুলির কি সংবাদ আছে? সেখানে হতাহতের অবস্থাটা কি? না, এখনো পর্যন্ত এই খবর আমরা পাইনি কতজন হতাহত হয়েছে। যখন হঠাৎ করে এমন একটি খবর আসে যে গোলাগুলি হচ্ছে সাটলি লেহাল এলাকা এবং গণকোট এলাকায়, তখন মানুষ ছোটাছুটি শুরু করেছে তাদের বাড়ি ফেরার জন্য। এদিকে বিএফএম অর্থাৎ ফ্রান্সের যে গণমাধ্যম আছে, গণমাধ্যম বলছে অন্য কথা। যে গণমাধ্যম বলছে ওখানে হঠাৎ করে একটি অন্যরকম শব্দ শুনে মানুষ বিতস্ত হয়েছে, যার জন্য তারা বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে গেছে। গণমাধ্যম বলছে, ফ্রান্সের গণমাধ্যম বলছে এই কথা। কিন্তু ফ্রান্সের গণমাধ্যম কি এটা বোমা বিস্ফোরণ বা গোলাগুলি হচ্ছে টেররিস্টদের সঙ্গে, সেটি কি এখনো স্বীকার করেনি? না, ফ্রান্স গণমাধ্যম এখনো পর্যন্ত এই ধরনের কোনো মন্তব্য করেনি যে এই হামলাটি কোনো টেররিস্টের মাধ্যমে হয়েছে বা গোলাগুলি হয়েছে টেররিস্টের মাধ্যমে। তারা বলছে অন্য কথা, সেটা হলো এখানে একটা অন্যরকম বিকট শব্দ হয়েছে। এই শব্দটা কোথা থেকে এসেছে, কিসের শব্দ সেটি বলেনি। আপনি এখন ঠিক এখন যে জায়গাটিতে আছেন আর যে জায়গাটিতে এই শব্দ হয়েছে বলে বলছেন, সেটার দূরত্ব কতটা, আপনি নিজে কতখানি দেখতে পেরেছেন? না, আমি ওই জায়গায় থাকিনি। আমি ওই জায়গা থেকে ত্যাগ করেছি আরো 2 ঘন্টা আগে। আমি 2 ঘন্টা আগে ওখানে ছিলাম। কিন্তু এখন এই যে আমি যে জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে প্যারিসের মেট্রোস এলাকা। এই এলাকা হচ্ছে ঘনবসতিপূর্ণ একটা এলাকা। কিন্তু এমন খবরে এই এলাকা জনশূন্য হয়ে পড়েছে। এখানে লোকজন খুব একটা, রাস্তাঘাটের লোকজন খুব একটা দেখা যাচ্ছে না। কারণ আমরা হয়তোবা আপনাকে আরো 1 ঘন্টা পরে এর পুরো খবরটা আপনাদেরকে জানাতে পারবো। জি, আমরা চেষ্টা করব ফয়সাল আহমেদ দীপ আপনার সঙ্গে আবারও সংযুক্ত হতে এবং সর্বশেষ সংবাদ আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন আপনারা। আমি একটা ছোট্ট লাইন যোগ করি। এই ধরনের হামলায় যে মূল লক্ষ্য থাকে তার একটা হচ্ছে নিজের শক্তিমত্তা প্রদর্শন করা, এবং 2 হচ্ছে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া। আমরা যে ভিডিওটি দেখছিলাম ওখানেই কিন্তু খুব পরিষ্কার, দোকানের শাটারগুলো সমস্ত বন্ধ, রাস্তায় লোকজন কম, এবং
উনি যে খবরটা দিচ্ছিলেন যে এখনো গণমাধ্যম, ফ্রান্সের গণমাধ্যম এটি বলছে না যে এই আওয়াজটা কিসের বোমা হামলাই হলো না গুলি হলো, কিছু বলেনি তারা। কিন্তু তারপরে মানুষের যে প্রাণ ভয় ছুটোছুটিটা আমরা দেখেছি, মানে তারা তো গিয়েছিল শ্রদ্ধা জানাতে সমবেত মোমবাতি জ্বালাতে, আমরা দেখেছি মোমবাতি সব নিচে পড়ে থাকে এবং মানুষ প্রাণ ভয় পালাচ্ছে। এটা কিন্তু তাদের এক ধরনের অ্যাচিভমেন্ট, তারা তো এটাই চেয়েছিল, এটাই তো চায় তারা। এখন হচ্ছে কি সারা পৃথিবী খুব শার্পলি দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং দুটোই এক্সট্রিমিস্ট। এই জায়গাটিতে বাংলাদেশের করণীয় কি, কি প্রত্যাশা করেন? আমাদের কিছু করণীয় আছে আমি কিন্তু নাকি আমরা খালি বলবো যে আমরা চেষ্টা করছি, পৃথিবীর অন্য দেশেও হয়, আমাদের এখানেও হয়, এই দিকের আলোচনাতে যাব না? আমাদের সত্যি সত্যি কিছু করার আছে? বলি যে এই ধরনের আমাদের দুটো অ্যাপ্রোচ নিচ্ছি। একটা হচ্ছে এটা থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার একটা চেষ্টা চলছে একটি মহলের, এবং আরেকটি হচ্ছে এই উদাহরণটা না যে বড় বড় দেশে হয় যেখানে লোক সংখ্যা অনেক কম, নিয়ন্ত্রণ করতে পারছে না, আমরা কি করে পারবো? পরিস্থিতি অনেক ভালো, সেখানে এই ছোট্ট দেশে ৫৫,০০০ বর্গমাইল দেশে ১৬ কোটি মানুষ, এত মানুষের জন্য মাত্র ১.৫ লক্ষ পুলিশ, আমরা কি করে পারবো? এই যে তুলনা, এটা আমি বলবো আত্মঘাতী। এই ধরনের অ্যাপ্রোচ থেকে বের হয়ে এসে এক ধরনের টলারেন্সের মধ্যে যদি আমরা যাই, অর্থাৎ কিনা যে যারা জঙ্গি, বা আমরা ধরে নিলাম বাংলাদেশে আইএস নাই, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আছে কি নাই আমরা জানি না, বাট যদি ধরে ওই মানসিকতা অনুসারে তো আছে, এবং 11টি নিষিদ্ধ সংগঠন আছে, এটা স্বীকৃত যে তারা আছে। তো তাদের যেটা হয় যে তাদের একেবারে মগজ ধোলাই করে প্রশিক্ষণ নিয়ে গবেষণা করে তাদেরকে এক ধরনের ডেসপারেশনের লেভেলে নিয়ে যাওয়া হয়। তো সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনবার জন্য আমাদেরও কিন্তু একটি প্রশিক্ষিত টিম দরকার, যে যারা এটার উপর কাজ করেছে, প্রশিক্ষণ নিয়েছে, প্রচুর অর্থ ব্যয় করার একটা ব্যাপার কিন্তু এখানে জড়িত। যে প্রশ্নটি আছে যে আমরা তো এক ধরনের বিপজ্জনক অবস্থার মধ্যে আছি, তাতে কোনো সন্দেহ নেই, সত্যি সত্যিই করণীয় কি? আমরা কি সবাই একসঙ্গে হওয়ার মতো অবস্থা তৈরি করা সম্ভব কিনা বা উচিত কিনা? চেষ্টা করতে হবে। এর আগে আমি ছোট্ট আরেকটু প্যারিসের ঘটনা একটু বলে নিই। আপনি যেটা আপাও ব্যাখ্যা করলেন যে আমরা সিএনএন কিন্তু দেখাচ্ছিল যে জনগণ তারা যখন সমবেত হয়েছিল, গান ফায়ারের শব্দ শুনে তারা ছোটাছুটি শুরু করে। তার আগের খবর আমরা জানি, গত 24 ঘন্টা গণমাধ্যমে খবর দেওয়া হয়েছিল যে গাড়িটি উদ্ধার করা হয়েছে, এই গাড়ির ভেতর থেকে কিছু রাইফেল, কিছু গোলা বারুদ পাওয়া গেছে, এবং সেটা দেখে ওরা ধারণা করছে যে হামলাকারীদের কেউ কেউ এখানে রয়ে গেছেন। তার মানে ওটা রেখে তো সকলে ভিতরে যায়নি। ফলে এইটা যখন গণমাধ্যমে প্রচার হচ্ছে, তারপরে যখন যে কোনো শব্দই কিন্তু সেখানকার আতঙ্ক রেখেছে, এবং যদি হামলা নাও হয়ে থাকে, এই যে মৃত্যু ভয় কিন্তু তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। এইরকম ভয়ের মধ্যে কিন্তু আমাদের দেশেও অল্প পরিসরে কিন্তু এর মধ্যে চলছে, ব্লগার হত্যাকাণ্ড বলি, খিজির খান হত্যাকাণ্ড বলি, বিদেশি হত্যাকাণ্ড বলি। এই জায়গায় আমাদের করণীয়, আমি মনে করি আপা যেটা বলেছেন আমি রিপিট করতে চাই না, যে কেউ রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছেন, কেউ আবার অজুহাত দিয়ে যে আমরা কি করব। আমাদের বাংলাদেশ কিন্তু আজকে আমি সাধুবাদ জানাতে চাই, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলবেলা একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে আমরা জাপানিজদের সহ ফায়ার ব্রিগেডের একটি অনুষ্ঠানে তিনি বললেন যে আমরা আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব এই ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে আমাদের না ঘটে এবং এটা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা চাই তো অ্যালার্ট থাকা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো অ্যালার্ট থাকবে। ফ্রান্স তো রক্ষা করতে পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্র পারেনি বলে আমরা ঘুমিয়ে থাকবো না, আমরা সজাগ থাকবো। আমরা নাগরিক হিসেবে এটাই প্রত্যাশা করি, এক। আর দ্বিতীয়ত মাননীয় প্রধানমন্ত্রী তার সবশেষ সংবাদ সম্মেলনে যেটা বলছিলেন, যে যেটা আপাও উচ্চারণ করলেন, যে জঙ্গিদের মূল কাজ কি? আতঙ্ক ছড়ানো। আমাদের এখানেও কিন্তু বাংলাদেশকে অনিরাপদ তৈরি করা, অনিরাপদ প্রমাণ করার জন্য কিছু তৎপরতা চালানো হয়েছে। চরিত্রের দিক থেকে কিন্তু একই রকম। সে জায়গায় তিনি যে আহ্বানটি জানিয়েছিলেন, আপনার প্রশ্নের উত্তর আমি মনে করি এটি বড় কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদের জনগণকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। দ্বিতীয় আমি আহ্বান জানাবো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকুক, যে রাজনীতি করুক, তারা যদি বাংলাদেশ নামক ভূখণ্ডটিকে ন্যূনতম ভালোবেসে থাকেন, তাদেরকে মনে করতে হবে এই জায়গায় কোনো রকম সন্ত্রাস জঙ্গিবাদের সহায়তা বা সহযোগিতা করে বাংলাদেশকে আমি ক্ষতিগ্রস্ত করব। কারণ চেয়ে দেখুন আজকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, চেয়ে দেখুন আফগানিস্তান পাকিস্তানের পরিস্থিতি। বাংলাদেশ যদি অকার্যকর রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রের আপনি প্রধানমন্ত্রী হলেন না, রাষ্ট্রপতি হলেন না, আপনি এমপি হলেন না, বিরোধী দলের নেত্রী হলেন, কোনো কিছুতেই কিছু যায় আসে না। এই জায়গায় আমি মনে করি
আজকে আমাদের জাতীয় ঐক্য হতে হবে এই জায়গায়, যে আমাদের দেশ এবং জনগণের স্বার্থটি আমরা রাখবো। সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এই যে আমাদের মৌলবাদের, আমি মনে করি খুবই ছোট্ট পরিসরে তাদের যে চেতনা, এই চেতনার বিরুদ্ধে কিন্তু আমাদের সচেতনতা তৈরি করতে হবে, এই যে এতে কোনো কল্যাণ পাওয়া যায় না, মানব কল্যাণও না, ইসলামের কল্যাণও না। এই যে একমত হওয়ার কথা, ঐক্যের কথা যে রাজনৈতিক দলই করি, এটি তো একটি চমৎকার কথা। আমরা যদি এরকম কিছু হয় তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এক ধরনের সাহস পাবো, এক ধরনের ভালো একটি অবস্থা তৈরি হবে। কিন্তু আমাদের যে এই বিভক্ত বা বিভাজনের যে রাজনীতি আমরা দেখি, যে কোনো ইস্যুতে না এরকম একটি অবস্থান, সেই জায়গাটিতে মঞ্জুরুল ইসলাম যে কথাটি বললেন, এটা ঠিক আমি কিন্তু কতখানি? একটু আশাবাদী এই কারণে, কারণ আমি দেখছি যে সংসদের বাইরে যে প্রধান বিরোধী দল, তারা কিন্তু বারবারই এই জাতীয় ঐক্যের কথা বলে আসছেন এই ইস্যুতে, যখন বাংলাদেশে কিন্তু একটির পর সরকার একটি। তো তাদেরকে মনেই করে তারা নিজেরাও সন্ত্রাসী। এখন মুশকিল হচ্ছে সরকারকে তার অনর অবস্থান পরিবর্তন করতে হবে। এবং আপনি দেখুন, যখনই একটা ঘটনা ঘটে তখন কিন্তু সেটা একেবারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এবং বিচার বিভাগের হাতে চলে যাওয়ার কথা। কিন্তু ওই দলটি, যেটা বলা হয় যে ওই দলটির সঙ্গে যারা আছে তাদের বিরুদ্ধে তো সরাসরিভাবে যুদ্ধাপরাধ, সরাসরিভাবে জঙ্গিবাদের এক ধরনের সম্পৃক্ততার অভিযোগ আছে। জি, এখন কথা হচ্ছে যে পলিটিক্যাল রেটরিক আপনি অনেকই বলতে পারেন, কিন্তু তাহলে আপনাকে বাস্তবতা যা হচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি ঐক্যের সাথে যাচ্ছেন না, আপনি জাতীয় ঐক্য করছেন না, আপনি একাই বিষয়টাকে সামাল দিতে পারবেন। যদি সেটা হয় তাহলে কিন্তু এটা সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, যে আমি একাই সামলাতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঠিক আছে, জামাতের সাথে কেউ বসতে বলছে না, কিন্তু তার বাইরেও তো আরো নিবন্ধিত 40টি দল আছে, তাদের সাথে নয় কেন? আমরা কিন্তু বারবারই শুধু বিএনপি এবং আওয়ামী লীগ, এর বাইরে কিন্তু আমাদের চিন্তা যায় না। দুটি বড় রাজনৈতিক দল নিশ্চয়ই, কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো দল আছে। আমার মনে হয় এখন আর শুধু বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত নিয়ে না ভেবে এটা আমাদের একটা জাতীয় ইস্যুতে পরিণত হওয়া উচিত। এবং আরেকটা বিষয়, যে একটা ঘটনা ঘটা মাত্রই আমরা দেখি যে সরকারের দায়িত্বশীল পদে যারা আছেন তারা এক এক ধরনের মন্তব্য করে ফেলেন। এই মন্তব্যগুলোতে যেটা হয় যে যারা প্রকৃত অপরাধী তারা এক ধরনের উৎসাহ বোধ করে, যে ঘটনা যাই ঘটুক না কেন আমি পর্যন্ত এটা আর আসবে না, এটা এর আগেই অন্যদিকে চলে যাবে। এবং আপনি জানেন যে এখন যৌথ বাহিনীর অভিযান চলছে এবং শত শত বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে 7 দিনে থেকে 7,000-8,000 নেতাকর্মীকে অলরেডি গ্রেফতার করে ফেলা হয়েছে। এভাবে গ্রেফতার করে কিন্তু আসলে কোনো সমস্যার সমাধান করা যাবে না। গ্রেফতার করতে হবে না, নিশ্চয়ই সন্ত্রাসীদের গ্রেফতার করবে, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে 8 দিনে 8,000 সন্ত্রাসী ধরা পড়েছে? এটা কিন্তু মুর্তজা ভাই আপনিও বিশ্বাস করেন না, তাই না? আর আমরা যখন একটা এফআইআর দেখি, আমার প্রফেশনের কারণেই যখন দেখি 5 জন আসামি থাকে, অজ্ঞাতনামা থাকে 800 জন, আমাদের খুব বড় একটি বিষয়, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। আর আরেকটি বিষয় হচ্ছে, ধরা পড়ে যেদিন, প্রডিউস করে তার 15 দিন পরে, এই 15 দিন সে আসামিটি কই থাকে? এই যে আলোচনা শেষ করব আপনার বক্তব্য দিয়ে, আপনি যে আশাবাদের কথা বললেন যে একত্রিত হবে, কিন্তু আমরা যে বিভাজনের রাজনীতি দেখছি, আমরা বড় যাদের সঙ্গে ঐক্য করার কথা বা যাদেরকে নিয়ে করতে হবে বড় রাজনৈতিক দলকে, তাদেরকে যদি সন্ত্রাসী মনে করি এবং তারা যদি সত্যি মনে করা অনুযায়ী সন্ত্রাসী হয়, তাহলে ঐক্যের জায়গাটা থাকছে কোথায়, আশাবাদের জায়গাটা থাকছে কোথায়? আমি যদি শেষ একেবারে আপনার বক্তব্য দিয়ে শেষ থেকে বলি, উনি কিন্তু নাকচ করে দেন নাই। উনি বলেছেন যে যুদ্ধাপরাধীদের ব্যাপারে বেগম খালেদা জিয়া বা বিএনপি যদি তারা এই দাবিটি করে তাদের অবস্থান পরিষ্কার করে, তাহলে তাদের সাথে ঐক্য হতে পারে, আলোচনা হতে পারে। বিষয়টি বিবেচনা করে দেখবেন না, কারণ না, সেটাই তো বিবেচনার প্রশ্নটা তো তাই। তার মানে হচ্ছে এটা কিন্তু প্রমাণিত, আমাদের এখানে আদালতের কথা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য বলেন, এই পর্যন্ত যারা ধরা পড়েছে তারা কিন্তু 4 দলীয় জোটেরই সদস্য, যারা একেবারে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। আমি মনে করি যেহেতু এই জায়গায় অন্তত নেমে এসছেন, এই জায়গায় অন্তত একটু এগিয়ে এসছেন মাননীয় প্রধানমন্ত্রী, সে জায়গায় বিএনপি যদি এই ব্যাপারে তাদের অবস্থানটা পরিষ্কার করে তাহলে অবশ্যই ঐক্য হতে পারে। কিন্তু আমি আবার আপার মতো করে আশাবাদী, আমি কিন্তু এই জায়গায় মনে করি না, মনে করেন যে বিএনপি আওয়ামী লীগে ঐক্য হলো না, কিন্তু বাংলাদেশের মানুষ আজকে আমি আপনি যেভাবে আলোচনা করছি, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে তার জীবনও কিন্তু শঙ্কার মধ্যে আছে, এই সন্ত্রাসীদের তালিকায় তিনিও শীর্ষে আছেন। বাংলাদেশকে তিনি এবং তার দল সবাই শঙ্কায় থাকবো, কিন্তু কাজ মানে যা করার সেটি যদি না করি তাহলে কাজটা তো হচ্ছে না। হলে তো বাংলাদেশে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে তো আমরা আরো অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পারতাম। আমি মনে করি যে বিএনপি নেতৃবৃন্দ এখন যেই ভাষায় কথা বলছেন সেটা ইতিবাচক, কিন্তু তার মধ্যেও হঠাৎ করে উস্কানি যেন দুই পক্ষ থেকে না আসে। বাংলাদেশের মানুষ যেভাবে চাচ্ছে যে আমরা একটি জাতীয় ঐক্যের দিকে এগিয়ে যেতে চাই, কেবলমাত্র বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণ বিরোধী যারা প্রমাণিত শত্রু,
অথবা এখনো ষড়যন্ত্র করছে, সেটা বিশেষ করে এখন যদি আমরা জামাতকে বাদ দিয়ে বাকিরা ঐক্যবদ্ধ হয়, আমি মনে করি সেদিকে ঐক্য হতেই পারে। আর বাংলাদেশের মানুষ কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো শক্তিকে এই ঐক্যের মধ্যে দেখতেও চায় না। এবং আমি বিশ্বাস করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ থাকাটা, ঐক্যের প্রক্রিয়া চলুক রাজনৈতিকভাবে, কিন্তু তাদের সজাগ, সচেতন এবং সক্ষমতা বাড়াতে হবে। এই যে কথাটি বললেন যে বাংলাদেশ বিরোধী শক্তিকে যদি বাদ দিয়ে হতে পারে, এই জায়গাটিতে আপনার বক্তব্য কি? না, বিশেষ করে সরাসরি জামাতের কথা যেটি বলা হচ্ছে। হ্যাঁ, না এখন কথা খুব হচ্ছে, সংক্ষেপে এখন কথা আমরা হচ্ছে আপনার খুব সংক্ষেপে। জি। দেখুন, শর্ত দিয়ে কখনো আলোচনা হয় না, এক। আর দুই হচ্ছে এই আলোচনাটা হচ্ছে জাতীয় ওই ইস্যুগুলো নিয়ে, কমন ইস্যুগুলো নিয়ে, যে ইস্যুগুলোতে আপনি এফেক্টেড, আমি এফেক্টেড, উনি এফেক্টেড। এখানে যে ঠিক পলিটিক্যাল আপনার ইলেকশন নিয়ে আলাপ হচ্ছে বা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে কি হবে না সেটা তেমন কিন্তু নয়। সুতরাং এরকম যেই ইস্যুটা আপনার জাতীয় ইস্যু, যেটার মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষের বাঁচা বা মরা নির্ভর করছে, সেই ধরনের ইস্যুতে আমার মনে হয় শর্ত ছাড়াই নিঃশর্তভাবেই সবার বসবা। নিঃশর্তভাবে যখন শরণার্থীদের ঢুকতে দেওয়া হলো, এর মাঝখান দিয়ে ঢুকলো কিন্তু সন্ত্রাসী। ফলে আমাদের নিশ্চিত করতে হবে কোনো সন্ত্রাসী ঢুকবে না। অর্থাৎ আলোচনা হতে হবে জাতীয় রাজনীতিবিদদের নিয়ে। মঞ্জুরুল ইসলাম এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, এই আলোচনাটি আমাদেরও আসলে আরো অনেকদিন করতে হবে। আমরা যে আলোচনাটি এখন করছি, একটি জায়গাতে আমাদের আসতেই হবে। একটা স্বাধীন বাংলাদেশ, এত কষ্ট অর্জিত বাংলাদেশ, এই কিছু সংখ্যক সন্ত্রাসী, একটা কথা বলি যে এক্সট্রিম আইডিয়া নিয়ে বোধহয় আর এই দেশ চালানো মানে সম্ভব কিছু নয়। সংখ্যক সন্ত্রাসীর কারণে বাংলাদেশ অনিরাপদ হয়ে যাবে, এটা আমাদের না। কারোরই কাম্য নয়। না। জি প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।